পিথাগোরাসের উপপাদ্য পার্ট 1 পিথাগোরাসের উপপাদ্য। হ্যাঁ, আজকে শুধু এই বিষয়টা একটু বেসিক নিয়ে আলোচনা। হ্যাঁ, যে বেসিক আলোচনা করব, কালকে প্রমাণ করব। এটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 হবে। দেখো, আর পার্ট 4 গিয়ে আমরা কি করব, যে এগুলো এমসিকিউ গুলো সলিউশন করব। দেখো, তাহলে পিথাগোরাসের উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্য, গল্পটা বাদ দাও, বেশি গল্প খারাপ। তাহলে পার্ট 1 এ আমরা আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্যের বেসিক আলোচনা। একটু বেসিক আলোচনা করব, যে বেসিক আলোচনা, বেসিক লেকচার। তো দেখো একটু, তাহলে এই পিথাগোরাসের উপপাদ্যটা কার ক্ষেত্রে প্রযোজ্য, কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা নিয়ে একটু আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কার ক্ষেত্রে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কথা বুঝছো? যেমন আমি তোমাকে যদি বলি একটা বাহুর দৈর্ঘ্য দিলাম, যে এটা হচ্ছে 5 সেন্টিমিটার, একটা দিলাম 10 সেন্টিমিটার, আর একটা দিলাম মনে করো 6 সেন্টিমিটার, 6 না 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই যে তিনটি বাহু থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়, তিনটি বাহু থাকলে ত্রিভুজ অঙ্কন করা যায়। কিন্তু কথা হচ্ছে কি তিনটি বাহু থাকলেও ত্রিভুজ অঙ্কন করা যায় না। কখন? আমার কথা একটু বুঝো। হ্যাঁ, যে আমরা তো সবাই জানি যে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ বা আবদ্ধ কোনো ক্ষেত্রকে বলা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র, হয় কি না? তো এখানে কথা হচ্ছে কি তিনটি বাহু থাকলেই যে ত্রিভুজ হয় এরকম কোনো কিন্তু কোথাও নেই, আবার তিনটি বাহু লাগে। এখন দেখো, ত্রিভুজ অঙ্কনে একটা নিয়ম আছে কি জানো? যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সবচেয়ে বড় না, এটাকে সি ধরলাম, এটা ধরলাম বি, সরি এটা হচ্ছে বি, তাকে দাও। তাহলে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু, তাই না? যদি আমাদের সবচেয়ে বড় যেটা, এটাকে বলছে তৃতীয় বাহু। কি বাহু? তৃতীয় বাহু। এক কথা বুঝো একটু, তৃতীয় বাহু। আর এগুলো হচ্ছে যে কোনো দুটি বাহু। তা এই যে কোনো দুটি বাহুর সমষ্টি যদি আমাদের তৃতীয় বাহুর চেয়ে বড় না হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যায় না। কোথাকে বুঝতেছো? যে যে কোনো দুইটি বাহুর সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হয়, তাহলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো না। ত্রিভুজ মানে কি? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কোনো ক্ষেত্র, সেটা হচ্ছে ত্রিভুজ, তাই না? আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহু লাগবে, বাট তিনটি বাহুর একটা নির্দিষ্ট পরিমাণ লাগে, নির্দিষ্ট পরিমাণ লাগবে। যদি নির্দিষ্ট পরিমাণ মতো না হয়, এই তিনটি বাহুর সমষ্টি বা তিনটি বাহুর দৈর্ঘ্য যদি নির্দিষ্ট পরিমাণ মতো না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি না। কথা বুঝছো? তার মানে কথা হচ্ছে কি, যে ত্রিভুজ অঙ্কনে তিনটি বাহু লাগবে, তিনটি বাহু লাগবে, কিন্তু সঠিক পরিমাণে, একটা নির্দিষ্ট পরিমাণে লাগবে, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখানে এ হচ্ছে একটা বাহু, বি হচ্ছে একটা বাহু, আর সবচেয়ে বড়টাকে ধরলাম সি। সবচেয়ে বড়টা কি? সি ধরলাম। এই সিটার নাম হচ্ছে তৃতীয় বাহু। আর কথা হচ্ছে কি, এই দুটি বাহুর সমষ্টি, যে কোনো দুটি বাহুর সমষ্টি আমাদের তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইলেই কেবল আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাছাড়া অঙ্কন করতে পারি না। আচ্ছা, এখানে দেখো তো, এখানে এ আর বি কে যদি আমরা যোগ করি, 5 আর 4 কে যদি যোগ করি, তাহলে 9 হচ্ছে না? 9 কি 10 এর চেয়ে বড়? বড় নয়। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারি না। আমার কথা কি বুঝতেছো? এই কথা বুঝতেছো কি, যে কথা হচ্ছে কি, যে তিনটি বাহু থাকলে ত্রিভুজ অঙ্কন করা যাবে, কিন্তু তিনটি বাহু থাকলেই শুধু নয়, তিনটি বাহুর একটা নির্দিষ্ট পরিমাণ লাগে। নির্দিষ্ট পরিমাণটা হচ্ছে কি, যে সবচেয়ে বড় যে বাহুটা থাকবে, সবচেয়ে বড় যে বাহুটা থাকবে, সেই বাহুটার দৈর্ঘ্য এদের বাকি দুটা সমষ্টির চেয়ে যদি ছোট হয়, অর্থাৎ বাকি যে দুটা বাহু থাকবে সেই বাহু দুটার সমষ্টি যদি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তবেই কেবল ত্রিভুজ অঙ্কন করা যায়, ত্রিভুজ অঙ্কন করা যায়। তাহলে এখানে এ হচ্ছে 5 সেন্টিমিটার, বি হচ্ছে 4 সেন্টিমিটার, দুটাকে যোগ করলে 9, 9 10 এর চেয়ে বড় নয়, অতএব এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে না। ত্রিভুজ অঙ্কন করা, কোথায় কি বুঝতেছো? এবারে যদি এটা যে 6 হয়, তাহলে ত্রিভুজ অঙ্কন করা যাবে, ত্রিভুজ অঙ্কন করা যাবে। এটা বুঝছো তো সবাই? তাহলে ত্রিভুজ অঙ্কনে একটা বেসিক জিনিস আমরা শিখলাম, যে ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর হতে হবে, তবেই কেবল ত্রিভুজটাকে অঙ্কন করা যাবে। এই কথা বুঝতেছো? এত কম মেমোরি নিয়ে তো আইসে নেই, তাই না? আচ্ছা, তাই দেখা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এবার দেখো, এবার কথা হচ্ছে কি, যে ত্রিভুজ অঙ্কন করলাম, এখন ত্রিভুজটা সমবাহু হইল না বিষমবাহু হইল না সমকোণী হইল? দেখো, বাহুর দিক দিয়ে যাচ্ছি না, যে সমকোণী, স্থূলকোণী আর সূক্ষ্মকোণী ত্রিভুজ,
এগুলোর ক্ষেত্রে একটু আলোচনা করি। তো একটা দেখো, সমকোণীটা হচ্ছে কি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে কি বলতো আমাদের রাইট ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। ভাগে দাও, তাহলে মনে করো যে এ বি সি একটা ত্রিভুজ, এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি মানে হচ্ছে কি 90 ডিগ্রি, অতএব এই ত্রিভুজটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাসের যে উপপাদ্য, এই পিথাগোরাসের উপপাদ্য শুধুমাত্র আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। কথা বুঝছো? তা তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে, তাহলে কি বলবা? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। কোথায় বুঝছো? এটা বুঝতেছো তো? আচ্ছা, তাহলে এরকম ত্রিভুজ থাকতে পারে হয় কিনা? থাকতে পারে কিনা? আমার মনে করো যে এরকম ত্রিভুজও থাকতে পারে, হয় না? তাহলে এই যে স্থূলকোণী ত্রিভুজ, এই যে সূক্ষ্মকোণী ত্রিভুজ, কোথায় বুঝতেছো? স্থূলকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এই স্থূলকোণী ত্রিভুজে কি হয় যে একটা কোণ স্থূল কোণ হয়ে যায়। স্থূল মানে কি? যে 90 ডিগ্রির চেয়ে বড়, 90 ডিগ্রির চেয়ে বড়। একটু ভালো করে বুঝো, যে কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, যেই ত্রিভুজের কোণটা 90 ডিগ্রির চেয়ে বড়, সেই ত্রিভুজটাকে বলা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, এখানে দেখো তো, এটা যদি লম্ব হবে তাহলে এটা তো হচ্ছে সমকোণী ত্রিভুজ, কিন্তু এই কোণটা এরকম হয়েছে না, বড় হয়েছে না, অতএব এটাকে বলা যাবে স্থূলকোণী ত্রিভুজ। কি ত্রিভুজ? আচ্ছা, আর যেই ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় যে দুইটা কোণ স্থূল কোণ, দুইটা কোণ স্থূল কোণ, একটা হচ্ছে সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটার নাম হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কোথাও বুঝতেছো তো? আবার এটা হিসাব করবা যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি বা 2 সমকোণ। আমরা কি বলতে পারি? 2 অথবা বলতে পারি 1 সরলকোণ। কথা কি বুঝতেছো? কথা বুঝতেছো তো? যে যে ত্রিভুজ অঙ্কন করতে হলে আমাদের 3টি লাইন লাগবে, 3টি বাহু লাগবে। এবার শর্ত হচ্ছে কি, যে কোনো 2টি বাহুর সমষ্টি তৃতীয় বাহুকে বৃহত্তর হতে হবে। এরপর আমরা শিখলাম যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজ একটি কোণ সমকোণ। আচ্ছা, এবার কথা হচ্ছে কি, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। বুঝা ঠিক আছে? বুঝতেছো তো? আচ্ছা, এবার দেখো, আমাদের কথা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা অঙ্কনে একটা বাধ্যবাধকতা পাই, সেটা পিথাগোরাসের উপপাদ্য গিয়ে টাচ করব। একটু দেখো যে সমকোণী ত্রিভুজ যেটা, যে এই ত্রিভুজটাকে তো আমরা বলবো সমকোণী ত্রিভুজ, হয় কিনা? যে একটা কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। তোমরা যখনই এইটা দেখবে তখন বুঝবেন যে এটা হচ্ছে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি। এই কথা বুঝতেছো তো? তো এই টাইপের যে আমাদের ত্রিভুজগুলো থাকে, সেই ত্রিভুজগুলোর নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজ অঙ্কনেরও একটা নিয়ম আছে, একটা নিয়ম আছে। সমকোণী ত্রিভুজের এই যে নিচের যে লাইনটা, মনে করো যেটা এ, এটা বি, এটা সি, এটাকে বলা হচ্ছে বেস বা ভূমি। এরপর এইদিকে যেটা, সেটা হচ্ছে হাইট বা উচ্চতা, এবং এই দিকে যেটা থাকবে সেটা হচ্ছে হাইপোটেনাস, হাইপোটেনাস বা এটাকে বলা হয় কি বলতো, অতিভুজ। কথা বুঝতেছো তো? এটার নাম হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে ভূমি, এটার নাম হচ্ছে অতিভুজ, আর এটার নাম হচ্ছে কি উচ্চতা। কি নাম? উচ্চতা বা লম্ব, আমরা লম্ব বলতে পারি। কথা বুঝছো? তো সমকোণী ত্রিভুজের বাহুগুলোর কিন্তু প্রত্যেকটার একটা নাম রয়েছে, আছে না? যেটা সমকোণ সংলগ্ন তার বিপরীত যে বাহুটা, সমকোণ সংলগ্ন বিপরীত যে বাহুটা, সেটার নাম হচ্ছে অতিভুজ। সেটার নাম কি? অতিভুজ। আর এই যে বাকি যে দুটো কোণ থাকবে, যে সন্নিহিত যে আমাদের যে বাহুটা থাকবে, বাহু দুটো, এটা একটা নাম হচ্ছে হাইট বা উচ্চতা, একটা নাম হচ্ছে বেস বা। কোথায় কি বুঝতেছো? যে সমকোণী ত্রিভুজ মানে কি বাবা? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের কিন্তু 3টি বাহু হচ্ছে, 3টা নাম রয়েছে, 3টা নাম রয়েছে। একটা নাম হচ্ছে হাইপোটেনাস বা অতিভুজ, একটা হচ্ছে বেস বা ভূমি, আর একটা হচ্ছে কি হাইট বা উচ্চতা। কথা বুঝছো? তাহলে আমরা কিভাবে বুঝবো যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, কোনটা ভূমি? তাহলে বুঝবা কিভাবে? যে সমকোণ সংলগ্ন তার বিপরীত পাশে যে বাহুটা থাকবে, সেই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। কথা বুঝছো? আর এর যে সন্নিহিত বাহু দুটো যে থাকবে, যে সন্নিহিত যে বাহু দুটো, একটা হচ্ছে ভূমি, একটা হচ্ছে উচ্চতা বা লম্ব। এই কথা বুঝতে চাই? আচ্ছা, তাহলে একটু ভালো করে দেখো। তাহলে এবার দেখো
যে কোন ভিত্তিক ভাবে, একটু দেখো ভালো করে দেখো, এই ত্রিভুজটা তো আমরা অঙ্কন করলাম, তাই না? যে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, অঙ্কন করার পরে দেখলাম যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব, হয় কিনা? এখন দেখি যে এদের বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হওয়া দরকার, কেমন হওয়া দরকার। আমরা তো জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হইলে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারি, তাই না? তাহলে এই ক্ষেত্রে দেখি যে এর বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হওয়া দরকার। যদি এই বাহুগুলোর মধ্যে একটা যদি 3 সেন্টিমিটার যদি হয়, বা 3 একক ধরলাম, 3 একক যদি ধরি, এটা যদি আমি 4 একক ধরি, এটা তাহলে অবশ্যই 5 একক হবে, 5 একক হবে। তো দেখো আমরা 4 আর 3 কে যোগ করলে 7 হচ্ছে, 7 আবার 5 এর চেয়ে বড়, ত্রিভুজ অঙ্কন করা যাবে, কিন্তু একটা দেখো, আমি একটা ত্রিভুজ দিলাম, যে ত্রিভুজে একটা বাহু দিলাম, মনে করো যে একটা দিলাম, মনে করো যে 20, একটা 20 দিলাম, একটা 16 দিলাম, একটা 5 দিলাম। দেখো তাহলে এইটাও কিন্তু একটা সমকোণী, এটাও কিন্তু একটা ত্রিভুজ। এটা কি, এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যাবে, কারণ 16 আর 5 যোগ করলে 21 হচ্ছে, 21 5 10 20 এর চেয়েও বড়, অঙ্কন করা যাবে, কিন্তু এটাকে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারি না। কোথায় বুঝছো? আটটা দিলাম, যেমন মনে করো 13 আছে, একটা 12 আছে, একটা 5 আছে, এই ক্ষেত্রে কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। আর ভাষা বুঝেন না মনে হয়। কথাটা হচ্ছে কি, যে 13 দিলাম, 12 দিলাম, 5 দিলাম, 5 আর 12 কে যোগ করলে 17 হচ্ছে, 13 চেয়ে বড় 17, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যাবে। আমি আরেকটা কথা জুড়ে দিলাম যে এই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ত্রিভুজ আঁকা যাবে, কিন্তু সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কেন এরকম হচ্ছে? এই যে সমকোণী ত্রিভুজকে আঁকার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, ওটার মানটা 90 ডিগ্রি হবে, সেই সাথে আবার কি হয়ে যাবে, সবচেয়ে বড় যে বাহুটা আছে তার উপরে স্কয়ার করতে হবে, তার উপরে স্কয়ার করার পরে যে মানটা আমরা পাবো, মনে করো যে এখানে আমি মান পাইছি a1, কত পাইছি? a1। এরপরে ছোট যে বাহু দুটো আছে, ছোট বাহু দুটার মধ্যে একটার উপরে স্কয়ার করতে, মনে করলে একটা হচ্ছে b স্কয়ার, একটা আছে c স্কয়ার, আমরা দুটাকে যদি যোগ করি তাহলে b স্কয়ার প্লাস c স্কয়ার যদি করি, এইটা সমান হবে, তবেই কেবল সমকোণী ত্রিভুজ হবে। ভাষা বুঝেন নাই, কথাটা বুঝেন নাই। এখানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা শিখলাম কি, এবার দেখো আমরা কি শিখলাম, যে কোনো দুইটি বাহু সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে, তবেই কেবল ত্রিভুজ আঁকা যাবে। কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, ওই নিয়মটা তো থাকবে, থাকার পরে সবচেয়ে বড় যে বাহুটা আছে, সেই বড় বাহুটার উপর স্কয়ার করলে যে মানটা পাবো, ছোট দুটো বাহুর উপর স্কয়ার করে মানগুলো যোগ করলে সেই মানটা যদি পাই, তবেই কেবল সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কথা বোঝা নাই? আচ্ছা একটু দেখো, এইখানে দেখো, তোমাকে দেখো যে এখানে এই যে 4 দিছি, 3 দিছি, আবার 5 দিছি, বুঝি না নাই? এই দেখো, তাহলে 4 আর 3 কে যোগ করলে কত হয়? 7। 7 তো 5 এর চেয়ে বড়, তাহলে ত্রিভুজ আঁকা যাবে। এখানে ত্রিভুজ আঁকা যাবে, যাবে কিনা? আচ্ছা এবার দেখো, ত্রিভুজ তো আঁকা গেল, এখন সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। সমকোণী ত্রিভুজকে আঁকার জন্য সবচেয়ে বড় কোনটা? 5, 5 এর উপরে স্কয়ার কত হচ্ছে? 25 হয় না? আচ্ছা ছোট কোনটা? 4 এর উপরে স্কয়ার, 4 চক 16, ছোট কোনটা? 3 এর উপরে স্কয়ার, 3 দুনিকা 9। এখন 16 আর 9 কে যোগ করতে 25 হয় না? হয়। তাহলে এই 25 এর সাথে এই 25 মিল আছে, তবেই কেবল সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কোথায় বুঝতেছো? এই কথা বুঝতেছো তো? কথা বুঝছো? কথা হচ্ছে কি, যে কোনো দুইটি বাহু সমষ্টি তৃতীয় বাহুর চেয়ে বড় হতে হবে, একটা শর্ত হইলো। এখন বড় হইলেই যে সমকোণী ত্রিভুজ আঁকা যাবে এমন কোনো কথা নাই। সেই কথাটা হচ্ছে কি, যে আমাদের সবচেয়ে বড় যেটা আছে ওটার উপর স্কয়ার করতে হবে, ওটার উপর, আর বাকি দুটোর উপর স্কয়ার করে যোগ করতে হবে। যদি মানটা সমান হয়ে যায় তবেই কেবল সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কথা বুঝছো? তাহলে আমরা এইটা ক্ষেত্রে একটু পরীক্ষা করি, এই যে এই ক্ষেত্রে, যে এইটা ক্ষেত্রে একটু পরীক্ষা করি। এই দেখো একটু, যে 13 উপর স্কয়ার করলে কত হয়? 170 হয় নাই? এবার 12 উপর স্কয়ার করো, 12 উপর স্কয়ার করো, 12 বড় 21 বললেই হয়, গুণ করো। 5 এর উপর স্কয়ার করো, 5 এর উপর স্কয়ার করো, 5 5 25। আচ্ছা দুটাকে যোগ করো তো, 1 6 9 হয় কিনা? হয়। তাহলে এই যে ছোট দুটার উপর স্কয়ার করে বড়টার স্কয়ারের সমান হচ্ছে, অতএব এই ক্ষেত্রে কেবল সমকোণী ত্রিভুজ আঁকা যাবে। কোথায় কি বুঝতেছো?
তো আমরা কি শিখলাম, যে ত্রিভুজ আকার একটা নিয়ম আছে, একটা ত্রিভুজের বাহুগুলো একটা ন্যূনতম দৈর্ঘ্য লাগে, একটা পরিমাপ লাগে, সেই পরিমাপটা শিখলাম। এরপরে আমরা শিখলাম কি, যে সমকোণী ত্রিভুজ আকার ক্ষেত্রে, সমকোণী ত্রিভুজ আকার ক্ষেত্রে এত বাহুগুলোর দৈর্ঘ্য কেমন হওয়া দরকার, তাই না? আচ্ছা, এবার দেখি, এবার আমাদের রূপক বলবে। রূপক কি বলে? রূপক দাঁড়াও, একটা দিলাম 4, একটা দিলাম 3, একটা দিলাম 6। বলো এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে? যাবে। আচ্ছা তুমি বলো, সমকোণী ত্রিভুজ আঁকা যাবে? বলেন বলো। স্কয়ার 16, 3 এর উপর স্কয়ার 3 3 9, যোগ করলে হচ্ছে 25, 6 এর উপর স্কয়ার 6 6 সমান তো হচ্ছে না, 36 নট ইকুয়াল 25। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমকোণী ত্রিভুজ আঁকা যাবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার দেখো, তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে হবে যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব। আর পিথাগোরাসের উপপাদ্যর মধ্যে দেখো, আচ্ছা একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় বাহু কোনটা হতে পারে? আচ্ছা আমি যে তোমাদের দিলাম, এইভাবে চিহ্ন দিলাম, একটু দেখো, বলবা কিন্তু, হ্যাঁ, যে সমকোণী ত্রিভুজের মধ্যে কোন বাহুটা সবচেয়ে বড়? তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি দেখি। যে এই যে দিলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, হয় কিনা? তাহলে এটা এ, এটা বি, এটা সি। আমি এটাকে বললাম কি বাবা? ভূমি। এটার নাম কি? ভূমি। এটার নাম কি? লম্ব। আর এটার নাম কি বাবা? অতিভুজ। অতিভুজ। আচ্ছা একটু দেখো, আচ্ছা বলো তো, এই সমকোণী ত্রিভুজটা সবচেয়ে বড় বাহু কোনটা? তুমি বলো। অতিভুজ। গুড। সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ। সবচেয়ে বড় বাহু কোনটা? অতিভুজ। আচ্ছা, আর বাকি দুটো কিন্তু ছোট। আচ্ছা, সবচেয়ে বড় বাহু যেটা, ওটাকে আমরা তৃতীয় বাহু বলছি না? আমি কিন্তু বলছি তোমাদের যে সবচেয়ে বড় বাহুটার নাম হচ্ছে তৃতীয় বাহু। আচ্ছা, এই তৃতীয় বাহুটার উপর স্কয়ার করলে, মানে বর্গ করলে, যে মানটা পাবো, যে মানটা পাবো সেটা হচ্ছে কি, বাকি দুটার উপর স্কয়ার করে যোগ করলে সেই মানটাই পাবো। বাকি দুটো কি বাবা? একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এবি স্কয়ার, একটা কি বাবা? বিসি স্কয়ার। দুটাকে যোগ করলে সেই মানটাই পাবো। কোথাকে বুঝছো? এ কথা বুঝতেছো তো, যে সবচেয়ে বড় যে বাহুটা, সেটার উপর স্কয়ার করলে যে ভ্যালু, যে মানটা আমরা পাবো, সেই মানটা বাকি দুটার উপর স্কয়ার করে যোগ করলে ওই একই মান পাবো। তাহলে এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। কথা বুঝছো? আচ্ছা, পিথাগোরাস বলছে কি, যে কোন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল। একটু দেখো, যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কোন সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? এটা। এই অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল, এই যে বর্গটা অঙ্কিত হবে, এই বর্গটার মধ্যে যে ক্ষেত্রফলটা থাকবে অঙ্কিত বর্গের ক্ষেত্র, এটাকে আমি A1 ধরতেছি। অপর দুই বাহুর উপর, অপর দুই বাহু কোনটা? এই যে একটা, এটার উপর অঙ্কিত একটা বর্গ, আর এটার উপর অঙ্কিত একটা বর্গ। মনে করো যে এটাকে ধরলাম আমি A2, এটাকে ধরলাম আমি A3। কথা বোঝো, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের কথা। তাহলে আমি লিখতে পারি A1 ইজ ইকুয়াল A2 প্লাস A3। কোথা কি বুঝতেছো যে পিথাগোরাসের উপপাদ্যটা কেমন, কোন ক্ষেত্রে প্রযোজ্য? পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। আর সমকোণী ত্রিভুজে বলছে কি, যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান। সমষ্টির সমান, এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। তার মানে আমরা বলতে পারি যে সবচেয়ে বড় বাহু কোনটা বাবা? অতিভুজ। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান কি লেখা যায়? আমরা লিখতে পারি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা। এক কথা বুঝছো, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এইটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা।